শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা, মানে গরু মাংস খেত, এখন হয়েছে হিন্দু। তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। এক বাটি নয়, দু বাটি নয়, তিন বাটি করে গরুর মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে। এবার নিজ দেশেই মাইর খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ। সব মিলে এদের নিয়ে ভারতে ঠিক কী ঘটছে তারই বিস্তারিত সহ ভারতের সাথে হাসিনার কিছু অসম চুক্তির কথা থাকছে জীবনের কথার এই পর্বে। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আর তাদের এই অবস্থার জন্য কৃষকরা শুভেন্দু ও ময়ূককে দায় দিচ্ছেন। কৃষকরা অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এখানেই শেষ নয়, শুভেন্দু এরই মধ্যে মাইরও খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে। অতঃপর উৎসুক জনতা তার উপর হামলা করে, কেউ কেউ জুতা দিয়ে পিটিয়েছে বলেও খবর রয়েছে। এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে। গোটা সংসদের সদস্যরা, এমনকি স্পিকারও তার বয়ান প্রত্যাখ্যান করে ও উত্তেজনা তৈরি হয়। সব মিলিয়ে ময়ূক কিংবা শুভেন্দু কারোর সময়ই এখন আর ভালো যাচ্ছে না। আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত। কিছুদিন আগেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো, এমন ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। সশস্ত্র সীমাবল বা এসএসবির রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার বলে আমি মনে করি। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তম অর্থনীতির নিরিখে 5ম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামীতেও থাকবে। যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবে এটা হবে। তার মানে অবশেষে তারা লাইনে আসা শুরু করেছে। হাসিনার আমলে বাংলাদেশকে কেবল ভোগ করে অবশেষে কিছু দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর হাসিনার আমলে ভারত কিভাবে চুষে খেয়েছে তারই কিছু নমুনা আলোচনা করতে চাই। 2011 সালের কথা। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো। এজন্য বাংলাদেশ কোনো ধরনের মাশুল গ্রহণ করেনি। শুধু তাই নয়, আশুগঞ্জ থেকে আখাউড়ার বিদ্যমান সড়কপথের ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে তিতাস নদ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয়। এ কারণে বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ একপাশে আটকে থাকায় আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়। চাষাবাদেও ব্যাঘাত ঘটে।
সে বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ও বাড়তি বৃষ্টির পানি আখাউড়া স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাজি সেতুর নিচের বিকল্প পথে আটকে যায়। এ কারণে আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর, কালিকাপুর, বীরচন্দ্রপুর ও বঙ্গের চরগ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েছিলেন তা উঠে এসেছিল একটি প্রতিবেদনে। এরপর 2014 সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরায় 10,000 টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেয় বাংলাদেশ। এজন্য 58 কিলোমিটার সড়কপথের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বাংলাদেশ বহন করে। ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল সম্প্রতি সেই ত্রিপুরারই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে উপলক্ষ করে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশ তার নদী, কৃষি জমি, পরিবেশ ও অর্থনীতির ক্ষতি করে এই যে ভারতকে ট্রানজিট দিল, বিনিময়ে কি পেল? ট্রানজিট দেওয়ার সময় বলা হয়েছিল এর ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আয় করবে। যেমন এডিবির এক সমীক্ষার সূত্র ধরে বলা হয়েছিল ট্রানজিট দেওয়ার প্রথম 5 বছরে বাংলাদেশ বার্ষিক $5 কোটি বা 350 কোটি টাকা, $1 সমান 70 টাকা ধরে, এবং এর পরের বছরগুলোয় বার্ষিক $50 কোটি বা 3,500 কোটি টাকা করে আয় করতে পারবে। বাস্তবে কি ঘটল? বাংলাদেশ ট্রানজিটকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেলপথে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প করল ঠিকই, কিন্তু আয় হল সামান্য। যেমন 2016 থেকে 2019 সাল এই 3 বছরে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাশুল পেয়েছে মাত্র 28 লাখ টাকা। কাজে ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর, নদী ও সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের লাভ লোকসান পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। শুধু ট্রানজিট চুক্তিই নয়, গত 1.5 দশকে ভারতের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, সমুদ্র বাণিজ্য, প্রতিরক্ষাসহ সামরিক, বেসামরিক বহু ধরনের চুক্তি হয়েছে। এসব চুক্তি সম্পর্কে বাংলাদেশে তেমন কোনো আলোচনা বা তর্ক বিতর্ক হয়নি। দেশের মানুষকে চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানতেও দেওয়া হয়নি। এর মধ্যে যে কয়েকটি চুক্তি সম্পর্কে নানাভাবে তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলে প্রতীয়মান হয়েছে। যেমন রামপাল প্রকল্প ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রকল্প হলেও এই প্রকল্পের মোট ব্যয়ের 70% অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে, যা সুদসহ পরিশোধ করার দায় বাংলাদেশের। সে সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ। আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী, কারণ কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি। বাংলাদেশের জন্য জরিমানার বিধান থাকলেও আদানির জন্য জরিমানার কোনো বিধান না থাকা, ভারত সরকার থেকে আদানি কর ছাড় পেলেও বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় না করা ইত্যাদি। এ কারণেই অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি প্রকাশ এবং চুক্তিগুলোকে খতিয়ে দেখে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি বলেন? ডক্টর ইউনূসের সরকারের কি উচিত নয় ভারতের সাথে সকল চুক্তি গণমাধ্যমে প্রকাশ করা ও যেগুলোর কোনো যুক্তি নেই সেগুলো বাতিল করা? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানাতে ভুলবেন না ময়ূক ও শুভেন্দুর পরিণতিতে কতটা খুশি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।